হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও, যেটি আমি বানাচ্ছি কিসের ওপরে? সোশ্যালাইজেশন প্রসেসের ওপরে, অর্থাৎ সামাজিকীকরণের যে প্রক্রিয়া, যেটি খুব সহজ একটি চ্যাপ্টার, সেটি আজকে আমরা পড়বো। তার মধ্যে কি কি ভাগ আমরা পড়বো? হোয়াট ইজ সোশ্যালাইজেশন প্রসেস, সামাজিকীকরণ কাকে বলে অবশ্যই, পাশাপাশি ফিচার্স অফ সোশ্যালাইজেশন মানে সামাজিকীকরণের ঠিক কী কী বৈশিষ্ট্য আছে সেটা জানবো, টাইপস অফ সামাজিকীকরণ কীভাবে কী কী ভাগে হয়, কী কী ধরনের হয়, কি কি এজেন্সিজ আছে এই সামাজিকীকরণের, পাশাপাশি ফ্যাক্টরস অফ সামাজিকীকরণ, সামাজিকীকরণে কোন কোন জিনিসগুলো তার ভূমিকা পালন করে সেটা জানবো, রোল অফ আ টিচার, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমাদের কি ভূমিকা হওয়া দরকার সেটা বুঝবো, চাইল্ডস ডেভেলপমেন্ট থ্রু দিস প্রসেস মানে সোশ্যালাইজেশন প্রসেসের মাধ্যমে একটি শিশুর বিকাশ হচ্ছে ঠিক কি কি ভাবে বা কতটা বিকাশ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবো, এবং এরিক এরিকসনস সাইকো সোশ্যাল থিওরিটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করবো। সাইকো সোশ্যাল থিওরি কেন না, এরিকসনের এই সাইকোসোশ্যাল থিওরিটা সোশ্যাল ডেভেলপমেন্টের যেহেতু একটা অংশ এবং তার উপরে বেস করেই তৈরি, তাই আমার মনে হয় সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে এটাকে পড়লে আমাদের এটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আসুন দেখা যাক, আমরা শুরু করি এবার আলোচনাটা। তাহলে তো আলোচনা স্টার্ট করা যাক। প্রথম যে আমি ভাগটা লিখে রেখেছি সেটা হলো হোয়াট ইজ সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ কাকে বলে। সামাজিকীকরণটা অ্যাকচুয়ালি সামাজিক বিকাশের একটা অংশ, বা সামাজিক বিকাশটাকে আমরা সামাজিকীকরণ বলতে পারি। আমরা আগেই পড়েছি বিকাশ। বিকাশ কি না, একটি শিশুর আকার আকৃতিগত পরিবর্তনের সাথে সাথে তার কর্ম সম্পাদন করার যে ক্ষমতা, কর্ম সম্পাদনের যে ক্ষমতার বৃদ্ধি, সেটাকেই অ্যাকচুয়ালি বিকাশ বলে। আমরা পড়েছি বিকাশ শারীরিক হয়, আমরা পড়েছি বিকাশ মানসিক হয়, বিকাশ বৌদ্ধিক হয়, এবং তার সাথে সাথে বিকাশ সামাজিক হয়। এই যে সামাজিক বিকাশ, এই সামাজিক বিকাশটা যে প্রসেসের মাধ্যমে হচ্ছে সেটাই কিন্তু সামাজিকীকরণ। একটি শিশু জন্মাবার পর পরিবেশের বা সমাজের বিভিন্ন যে উপাদান, তার পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমস্ত কিছু, এগুলো প্রত্যেকটাই পরিবেশের এক একটা উপাদান, সমাজের এক একটা উপাদান। এই সমাজের উপাদানের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে কি না, সমাজের উপাদানের সাথে ইন্টারাকশনের মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে যখন একটি শিশু বড় হয়, যে প্রসেসের মাধ্যমে সামাজিক আচার ব্যবহার করতে শেখে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সামাজিকীকরণের প্রক্রিয়া। এই সামাজিকীকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু শিশুর জন্ম থেকে শুরু হয়। মানে একটা শিশু জন্ম নিল, বার্থ টিল তাদের ডেথ, কিন্তু এই সামাজিকীকরণ প্রসেসটা চলতে থাকবে। কেন ডেথ অবধি চলতে থাকবে? কারণ এটা তো বিকাশের অংশ, সামাজিক বিকাশের অংশ। আর আমরা বিকাশ জানি নিরবিচ্ছিন্ন সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া, তাহলে সামাজিকীকরণও সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া হবে। শিশু সবসময় একটা পরিবেশে জন্মগ্রহণ করে, সে স্কুলে যখন যায় সেখানে একটা পরিবেশের সাথে ইন্টারাক্ট করে, যখন সে বড় হয়ে কোনো চাকরির ক্ষেত্রে যায় সেখানে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে ইন্টারাক্ট করছে, আবার যখন চাকরি সূত্রে আরো বাইরে হয়তো কোনো পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে গেল, সেই রাজ্য থেকে দেশের বাইরে কোথাও গেলে, এই যে বিভিন্ন বিভিন্ন সোসাইটিতে বারবার গিয়ে তারা ইন্টারাক্ট করছে, এই যে বারবার সোশ্যালাইজেশন হচ্ছে, তাই সমহারে না চললেও সারা জীবনব্যাপী কিন্তু সোশ্যালাইজেশন হতে থাকে। এখানে আর একটা কি টার্ম আমরা অনেক সময় দেখে থাকি, সেটাকে বলে রিসোশ্যালাইজেশন। রিসোশ্যালাইজেশন আবার কি? আমরা জন্মগ্রহণ করে বড় হওয়া পর্যন্ত, ধরে নিন প্রফেশনাল হওয়া পর্যন্ত তো একটা পরিবেশে বড় হই, এই পরিবেশের সমস্ত নর্মস কাস্টমস আমরা চিনে এসেছি, বুঝে এসেছি। কিন্তু যখনই ধরুন কোনো ব্যক্তি চাকরি সূত্রে, ধরুন কেউ ইউএস চলে গেল, ইউএস এর সোসাইটি আলাদা রকমের, সেখানকার কালচার আলাদা রকমের, তাহলে হঠাৎ করে যা কিছু এতদিন শিখেছিলাম সেগুলো গিয়ে ওখানে আর কিছু কাজে লাগলো না, হঠাৎ করে গিয়ে আবার সেখানকার নতুন পরিবেশে আমাদেরকে মানিয়ে নিতে হচ্ছে, এই যে রিসোশ্যালাইজেশন হচ্ছে। তাহলে এটা কি বোঝাতে চাইছি না, সোশ্যালাইজেশনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু সবসময় চলে। এখান থেকেই আমি আসবো সোশ্যালাইজেশনের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো হয়। সোশ্যালাইজেশনের বৈশিষ্ট্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি এইমাত্রই বললাম, লিখে দিই একটু, সেটা হচ্ছে যে এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হওয়ার কারণেই কিন্তু এটি বার্থ টিল ডেথ কিন্তু একটি মানুষের চলতে থাকে। এই সোশ্যালাইজেশন প্রসেসটা ফর্মালও হয় এবং ইনফর্মালও হয়, দুই রকম ভাবে সোশ্যালাইজেশনটা হতে পারে। ফর্মাল কোনটা? ফর্মাল সেটিং এ যে সোশ্যালাইজেশনটা হয়, সেই ফর্মাল সেটিং কোনটা? ফর্মাল সেটিং কোনটাকে বলা হয়? ফর্মাল সেটিং হলো সেটাই যেটা স্কুলের মধ্যেকার আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ওখানে একটা প্রপার ড্রেস কোড থাকে, আমাদের ইউনিফর্ম পরে যেতে হয়, একটা প্রপার ওয়ে অফ বিহেভিয়ার থাকে, নির্দিষ্ট নিয়মে ওখানে একটা চলতে থাকে। আবার কেউ কলেজে যাচ্ছে, সেখানকার একটা আলাদা নিয়ম, কেউ অফিস যাচ্ছে, আদালত যাচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম, যেখানে নিয়মের গণ্ডিতে থেকে সোশ্যালাইজ করা হয়, সেটাই কিন্তু ফর্মাল ওয়ে অফ সোশ্যালাইজেশন।
আর ইনফর্মালটা কি, জন্মের পর যে পরিবারে একটা শিশু আসছে সেটা সেখান থেকে যে তার সামাজিকীকরণটা শুরু হচ্ছে, এটা হচ্ছে ইনফর্মাল ওয়ে। অর্থাৎ ফর্মাল সেটিং এর বাইরে, যেখানে কোনো আলাদা করে ড্রেস কোড নেই, কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আছে যে কোনো জিনিসকে পালন করার নিয়ম আছে, কিন্তু এরকম না যে একদম প্রপার ওয়ে অফ সিটিং হতে হবে, প্রপার ওয়ে অফ কথা বলা হতে হবে, সেগুলো তো দরকার নেই। এটা কি বলে ইনফর্মাল, মানে যেটা বাড়িতে কাছের লোকেদের সাথে যেটা হয় সেটা ইনফর্মাল ওয়ে, আর বাকি স্কুল কলেজ অফিসে যেগুলো হয় সেটা হচ্ছে ইনফর্মাল ওয়ে অফ সোশ্যালাইজেশন। এর পাশাপাশি কিনা সোশ্যালাইজেশনের ফলে স্কিল ট্রান্সফার হয়, স্কিল, থটস ট্রান্সফার হয়। কিরকম না, একটি শিশু যখন ছোট থেকে বড় হবে, প্রথমে তার পরিবারের লোককে বুঝবে, তার বন্ধু বান্ধব হবে, তারপর বয়স্ক যারা বন্ধু বান্ধবের স্থানীয় থেকেও একটু বড় তাদের সাথে তারা ইন্টারাকশন করতে শিখবে, তখন তাদের মধ্যে যে চিন্তা ভাবনা সেগুলো ডেভেলপ হতে থাকবে। তারা যে ব্যক্তিকে হয়তো পছন্দ করে তার কথাবার্তা শুনবে, সেখান থেকে তারা ইন্সপায়ার হবে, সেই থটস গুলো একে অপরের সাথে যখন ইন্টারাক্ট করছে, একে অপরের সাথে যখন বিনিময় করছে, কমিউনিকেট করবে, তখন তাদের চিন্তা ভাবনার গণ্ডিটা বাড়বে, স্কিল ডেভেলপমেন্ট হবে, কমিউনিকেশন স্কিলস বাড়বে তাদের মধ্যে। এইগুলো কিন্তু সবটাই এখান থেকে সম্ভব। এরপর হচ্ছে কি না, বিহেভিয়ার রেগুলেট করে, বিহেভিয়ার রেগুলেশন মানে সামাজিকীকরণ এই কারণেই প্রয়োজন, কারণ একটা শিশুকে সামাজিক তো হতে হবে। যখন একটি শিশু জন্মাচ্ছে সে না সামাজিক না অসামাজিক, দুটোর মাঝামাঝি কোথাও একটা বিলং করে। যেহেতু শিশু সমাজে জন্মেছে, একটি পরিবারে, মনুষ্য পরিবারে জন্মেছে, তাহলে তাকে সোশ্যালাইজেশন তো করতেই হবে। আর এই সোশ্যালাইজেশনটা করার কেন দরকার আছে না, তাকে সঠিক বিহেভিয়ার করতে হবে। কিসের জন্য সঠিক, সেই সঠিকটা কে নির্মাণ করে, সঠিক কোনটা, সেটা সমাজ নির্মাণ করে। সমাজ নির্মিত যে একটা কাস্টম আছে, প্রথা আছে, সেই অনুযায়ী কথা বলতে হবে, সেই অনুযায়ী বিহেভ করতে হবে, সেই অনুযায়ী কাস্টমসগুলোকে মেনে চলতে হবে। এই যে সমাজ উপযুক্ত ব্যবহার একটি শিশু করতে শেখে, সেটা কিন্তু সামাজিকীকরণের মাধ্যমেই কিন্তু একটি শিশু শেখে। এবার এই যে সামাজিকীকরণ, এই সামাজিকীকরণে আরো অনেক বৈশিষ্ট্য বলা যায়। আমি জাস্ট গল্পের ছলে এগুলো বলার চেষ্টা করছি, খুবই সহজ, আমরা হয়তো এগুলো বুঝি, কিন্তু আমি জাস্ট একটুখানি তথ্যের আকারে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এই সামাজিকীকরণ দুই ভাবে হয়। একটি হচ্ছে টাইপস অফ সামাজিকীকরণ যদি বলি, একটি হচ্ছে প্রাইমারি আর সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটাকে বাংলায় আমরা বলতে পারি মুখ্য, আর এটাকে বলতে পারি গৌণ। যেরকম আমি ফর্মাল ইনফর্মাল বলছিলাম, ঠিক সেরকমই টাইপস অফ সামাজিকীকরণ হচ্ছে দুই রকমের হয়। প্রাইমারি অর্থাৎ যেগুলো সব থেকে বেশি মুখ্য ভূমিকা পালন করে, যেরকম পরিবার, এবং সেকেন্ডারি কি, সেকেন্ডারিতে পরিবার বাদ দিয়ে সমস্ত কিছুই আছে। সমস্ত কিছুর মধ্যে কি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মানে নেবারহুড যেটাকে আমরা বলি। এর পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো পিয়ার গ্রুপ, স্কুল, টিচার্স, মিডিয়া, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এগুলো প্রত্যেকটা হচ্ছে দু রকম সামাজিকীকরণের পদ্ধতির মধ্যেই আসে। এবার এখান থেকেই দুটো জিনিস আসছে, যে বিভিন্ন রকম এজেন্সিস গুলো হয়, এজেন্সিস অফ সোশ্যালাইজেশন যেগুলো হয়, সেগুলোকে আমরা দুভাগেই ভাগ করি। একটা হচ্ছে ফ্যামিলি, পরিবার, এটাকে আমরা বলি প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। এজেন্টস লিখলে এটা সুবিধা হবে। তো এজেন্টস এর মধ্যে প্রথম হচ্ছে ফ্যামিলি, প্রাইমারি এজেন্ট বলা হয়ে থাকে। কেন ফ্যামিলিকে প্রাইমারি বলা হয়? কারণ ফ্যামিলির কাছে যখন একটি শিশু আসছে, তখন একটি শিশু 2 মাস বয়সের পর থেকে তার সামাজিকীকরণ সঠিকভাবে শুরু হয়। তখন 2 মাসের পর থেকে সে তা একটি বস্তু আর একটি ব্যক্তির মধ্যে পার্থক্য করতে শেখে। ব্যক্তিদের মধ্যে প্রথম তার মাকে চিনতে শেখে, তারপর বাবাকে, তারপর আরো অন্যান্য ঠাকুমা, দাদা, দিদি যে আছে তাকে চিনতে শেখে। মাকে কিভাবে চেনে, মায়ের কাজ দেখে সে বুঝতে শেখে। কিভাবে বোঝে না, যখন সে কাঁদছে প্রথম কে ছুটে আসছে তার মা, যখন সে কাঁদছে তাকে দুধকে খাওয়াচ্ছে তার মা, যখন সে কাঁদছে তাকে স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে প্রথম কে মা। এই যে কাজগুলোকে সে ডিফারেন্সিয়েট করতে শেখে, তখন তার কাছে সিগনিফিকেন্স তার মায়ের এটাই। তার মাকে কেমন দেখতে, কেমন তার গায়ের রং, এগুলো ম্যাটার করে না, সে কি কাজ করছে তার উপরে সেই একটা শিশু যাকে দেখবে তাকে কিন্তু সে মা বলে মনে করবে। এরকমই না যে তার সদ্যজাত মা, অনেক শিশুর হয়তো মেবি হয়তো মা নেই, হতেই পারে। সেই শিশু যখন বড় হবে, তার কান্নার ডাকে যে প্রথমে সে সাড়া দেবে, সেটা তার বাবা হতে পারে, ঠাম্মা হতে পারে, যেই হোক, তাকে কিন্তু সে মায়ের জায়গাটায় রাখতে শুরু করবে। এই যে সোশ্যালাইজেশনটা শুরু হচ্ছে কোথা থেকে, তাই প্রথম ফ্যামিলি থেকে শুরু হচ্ছে। এরপর হচ্ছে এজেন্সির মধ্যে আরো একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে স্কুল টুল যা কিছু আছে, এডুকেশনের মধ্যে পড়ে স্কুল, পিয়ার্স, টিচার্স, এই সমস্ত কিছু কিন্তু সামাজিকীকরণে সাহায্য করে। কেন না, বিদ্যালয়কে আমরা জানি সমাজের ক্ষুদ্র সংস্করণ। ইন এ ফর্মাল সেটিং
ওখানে কিন্তু সামাজিকীকরণ হচ্ছে। সেখানে প্রথমত যে এডুকেশন সিস্টেম, এডুকেশনের পরিকাঠামো যা কিছু হচ্ছে সমস্ত কিছু দায়ী, সেখানে স্কুলের টিচার্সরা দায়ী, তাদের মাধ্যম দিয়ে সামাজিকীকরণ হচ্ছে। সেখানে পিয়ার্সরা দায়ী, মানে বন্ধু বান্ধব, সেখানে গিয়ে সে বন্ধু বান্ধব বানাবে এবং তাদের সাথেও কিন্তু তাদের এক প্রকার সামাজিকীকরণ চলতে থাকবে। এছাড়াও হচ্ছে মিডিয়া, খুব ইম্পর্টেন্ট। মিডিয়া ও মাস মিডিয়া, কেন না আজকে আমাদের হাতের মুঠোয় দুনিয়াটা চলে এসেছে। আমাদের একটা জেনারেশন আগেও বা আমাদের বাবাদের মায়েদের থেকে আগে ঠাম্মা দাদুদের জেনারেশনে কিন্তু পৃথিবীটা অনেক ছোট ছিল। তারা তাদের গ্রাম, তাদের শহর, তাদের রাজ্যের বাইরে হয়তো বিশেষ কিছু বুঝতো না। কিন্তু আজকে আমাদের পৃথিবীর গণ্ডিটা কিন্তু সত্যি কথা বলতে কি পৃথিবীর বাইরেও ছাড়িয়ে গেছে। আজকে হাতের মুঠোয় সমস্ত কিছু এসেছে, ফোনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কানেক্টেড হয়েছে। তাহলে এই যে কানেকশনটা হয়েছে, তাহলে একটা বৃহত্তর সমাজের সাথে আমরা কানেক্ট হতে পেরেছি। যেখানে আমি শুধু জানতাম, যেখানে আমি বসবাস করি সেখানকার সোসাইটাল কালচার আমি জানতাম, ধীরে ধীরে আমি গোটা ভারতবর্ষের কালচার সম্পর্কে বিভিন্ন এরিয়ার, যেরকম আমরা সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া আমরা বুঝতে শিখেছি, নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া আমরা বুঝতে শিখেছি, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া বুঝি আমরা, এবং ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াও আমরা আজকে চিনতে শিখেছি। সেখানে কি খাওয়া দাওয়া করে, কেমন তারা পোশাক করে, কি কি ফেস্টিভ্যালস তারা পালন করে, কি কি ভাবে পালন করে, আমরা আজকে সব জানি। কেন জানি? মোবাইলের মাধ্যমে জানি, ইন্টারনেটের মাধ্যমে জানি, টিভিতে দেখছি। এই মিডিয়া এখানে একটা বড় ভূমিকা পালন করছে, আমরা তার ফলে আপডেট হচ্ছি। তাহলে এই আপডেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়ার একটা বিশাল বড় ভূমিকা আছে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যালাইজেশনের একটা অনেক বড় এজেন্ট কিন্তু মিডিয়া। এবার তাকে যে যেভাবে কাজে লাগাবে তার কিন্তু সামাজিকীকরণ ঠিক সেরকমই হবে। ওকে, এই গেল সমস্ত এজেন্সিস। এরপর আমি বলবো ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স সামাজিকীকরণ। ফ্যাক্টরস গুলোর মধ্যে কি আছে? ফ্যাক্টরস, এক নম্বর হচ্ছে সাইজ অফ দ্য ফ্যামিলি। সাইজ অফ দ্য ফ্যামিলি মানে কি? যে পরিবারে একটি শিশু জন্মাচ্ছে সেই পরিবারের সাইজটা কেমন, সাইজটা ম্যাটার করে। কেন না একটি নিউক্লিয়ার ফ্যামিলিতে, ছোট একটি ফ্যামিলিতে যদি একটি শিশু জন্মায়, সেখানে তার বাবা মা আর সেই ছাড়া তো আর কেউ নেই। এই যে বাবা মা আর সেই ছাড়া যেহেতু কেউ নেই, তাই সেখানে শিশুটি একটি ইগোয়েস্টিক হয়, শেয়ারিং জানে না, কেয়ারিং জানে না, কাউকে ভালোবাসতে জানে না, কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, অন্যের জন্য ভাবতে জানে না, অন্যের সুখ দুঃখের সাথী হতে জানে না, অন্যের আনন্দে আনন্দ পায় না, অন্যের দুঃখে কষ্ট পায় না, এই হচ্ছে তাদের জীবন। কিন্তু সেখানে যদি একটি শিশু একটি বৃহত্তর জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়, যেখানে তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি বিলং করবে, ঠাম্মা দাদু থাকবে, কাকা জ্যাঠা পিসি পিসামশাই সমস্ত ব্যক্তিকে নিয়ে একটা সংসার যেখানে হবে, সেখানে যখন একটি শিশু বড় হবে, স্বাভাবিকভাবে সেখানে সে অনেকজনের আদর পাবে, অনেকজনের ভালোবাসা পাবে, অনেকজনের কাছে আবদার মেটাতে পারবে। শুধু তাই নয়, তাদের দুঃখের সাথী হতে পারবে, তাদের আনন্দে খুশি হতে পারবে, তাদের সাথে যে কোনো ভালো মুহূর্তকে শেয়ার করতে জানবে। একটি খাবার হলো তাদের সাথে শেয়ার করে, আর অন্যান্য ভাই বোনদের সাথে শেয়ার করে খেতে জানবে। এটা করলে কি হবে? সমাজের প্রতি তার সংবেদনশীলতাটা কিন্তু বাড়বে। তাই সাইজ অফ দ্য ফ্যামিলি ডাজ ম্যাটার ইন সোশ্যালাইজেশন প্রসেস। এরপর কি না, পজিশন অফ দ্য চাইল্ড ইন বাবা মার লাইফ। পজিশন অফ দ্য চাইল্ড খুব ইম্পর্টেন্ট। কেন পজিশন অফ দ্য চাইল্ড ম্যাটার করে? যখন একটি প্রথম সন্তান যখন বাবা মার জীবনে আসে, যে প্রথম সন্তানটি কিন্তু সমস্ত রকম অ্যাটেনশন পেয়ে অভ্যস্ত, সব ভালোবাসাটা কিন্তু সে পেতে অভ্যস্ত। যখন একটি কিছু বছর পর একটি দ্বিতীয় সন্তান আসে, তখন সেই প্রথম সন্তানের সমস্ত ভালোবাসায় ভাগ পড়ে, সমস্ত অ্যাটেনশনে ভাগ পড়ে। তখন সেই বাচ্চাটা যেহেতু ছোট, সে কিন্তু তার ইমোশনস গুলোকে রেগুলেট করতে পারে না, সে তখন বুঝে উঠতে পারে না যে আমার ঠিক কিভাবে রিয়াক্ট করা উচিত। তাই সে অ্যাটেনশন পেতে ভুলভাল কাজ করে, সে জেদ করতে শুরু করে, সে বায়না করতে শুরু করে, সে ওই ছোট বাচ্চাটার প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করে, যেটা খুব ইম্পর্টেন্ট। তখন একটা বাবা মার দেখা দরকার যে আমি বাবা বা আমি মা হিসেবে হয়তো এখানে ফেল করছি, আমার এই প্রথম সন্তানটির প্রতি আমার দায়িত্ব আছে। সে সংবেদনশীল, সে এখন একটা খুব সেন্সিটিভ পিরিয়ডে আছে, তাকে আমাকে কি করতে হবে? তাকে তার ভালোবাসার জায়গাটা পূরণ করতে হবে। আমি পারছি না বলেই সে কিন্তু হিংসাত্মক আচরণটা করছে, আমাকে এটা বুঝতে হবে। আমাকে এটা ভাবলে হবে না যে না ও আমার ছেলে বদলে গেছে, আমার মেয়ে বদলে গেছে, ও বদমাশ হয়ে গেছে। না, তার নিডটাকে বুঝতে হবে, সে কেন এটা করছে। যে সন্তানটা এইমাত্র জন্মেছে তার কিন্তু অত লাভ এফেকশনের দরকার নেই, সবসময় তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে তা কিন্তু না। সেই সময় অ্যাটেনশনটাকে ডিভাইড করতে আমাদেরকে জানতে হবে, এটা প্রত্যেকটা বাবা মার কর্তব্যের মধ্যে পড়ে। তাই চাইল্ডের পজিশনটা খুব ইম্পর্টেন্ট। যদি পজিশনটা তার প্রথমে হয়, তাহলে বাবা মাকে কি করতে হবে? তার প্রতি আরো বেশি যত্নশীল হতে হবে। সেকেন্ড হোক প্রথম হোক, যেখানেই সে বিলং করুক না কেন, প্রত্যেকটা সন্তানের প্রতি কিন্তু একটা বাবা মার সমান দৃষ্টি থাকতে হবে। এরপর কি, ইকোনমিক স্ট্যাটাস। ইকোনমিক স্ট্যাটাসটা মানে কি? অর্থনৈতিক অবস্থা।
যে শিশুটি একটি ওয়েল টু ডু ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, সে যখন বড় হবে তখন তার চিন্তাভাবনাটা কি হবে, গোল ওরিয়েন্টেড হবে, সে এনজয়মেন্টের জন্য কাজ করবে। সে কি করবে না, জীবনের পারপাসটাকে অনেক বড় করে দেখবে, পৃথিবীকে চেঞ্জ করার চিন্তাভাবনা রাখবে। আর যে বাচ্চাটি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করছে, নট সো ওয়েল টু ডু ফ্যামিলি, সেখানে তার এনজয়মেন্টের গল্প নেই, সেখানে তার প্রিমিটিভ ডিজায়ারটাকে রুটি কাপড়া আর মাকানের জন্য সে বেঁচে থাকবে। এটাই তার জীবনকে অতিবাহিত করার কিন্তু একমাত্র কি বল মোটিভেশন। আর যে একটা বড়লোক ফ্যামিলিতে জন্মাচ্ছে তার কাছে বহু কিছু মোটিভেশন, তার কাছে টাকা পয়সার অভাব নেই, তাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। কিন্তু একটা শিশু যে গরিব পরিবারে জন্মাচ্ছে, তার জন্ম থেকে স্ট্রাগল শুরু হয়ে গেল, বেঁচে থাকার সার্ভাইভাল ইনস্টিংক্ট তার মধ্যে কাজ করতে থাকবে, এর বাইরে আর কিছুই না। এছাড়া কি না, বাবা মার সাথে সম্পর্ক, রিলেশন উইথ পেরেন্টস খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, আগেও এই কথাগুলো বলছিলাম। রিলেশন উইথ পেরেন্টস মানে একটি সন্তান জন্মাবার পর তার প্রথমত যে সে তার মাকে চিনতে শেখে, সেই মায়ের কাছে তার একমাত্র যেটা চাহিদা পাওনা যেটা, সেটা হচ্ছে যে ভালোবাসা, যত্ন, কেয়ার, এগুলোই স্নেহ, এগুলোই তার প্রয়োজন পড়ে। যদি একটি মায়ের কাছে সেই সন্তানটার প্রতি তার দায়বদ্ধতাটাকে বোঝা বলে মনে হয়, তাহলে সেই সন্তানটির মধ্যে কি তৈরি হবে, ইনসিকিউরিটিস তৈরি হবে। যদি সেটা বোঝা না মনে হয়, তাহলে কিন্তু সেই সন্তানটি সামাজিকীকরণের আগামী প্রক্রিয়াগুলো খুব সহজে পার করতে পারবে, পজিটিভ রেজাল্ট আনতে পারবে। আর যদি তা না হয়, তাহলে কিন্তু একটি সন্তানের মধ্যে ইনসিকিউরিটি আসবে, সে অসামাজিক হয়ে পড়বে। জন্ম থেকে যে শিশুটা একা একা বড় হয়েছে, তার পরিবারে বিশেষ কেউ নেই, বাইরের লোকের সাথে তাকে ইন্টারাক্ট করতে দেওয়া হয়নি, সেই শিশুটা কি আলটিমেটলি গিয়ে সঠিকভাবে সামাজিক হয়ে উঠতে পারবে, লোকজনের সাথে মিশে উঠতে পারবে না? কখনোই সে পারবে না। সে তখন ভয় পাবে, সে ইনসিকিউর হবে, তার মধ্যে যে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আর আমরা কিন্তু তা হতে দিতে পারি না। তাই আমাদের সন্তানের প্রতি দায়বদ্ধতা যেটা, সেটাকে আমাদের এনজয় করতে হবে, না কি সেটাকে বোঝা বলে আমরা মনে করবো। ওকে, এই যে সোশ্যালাইজেশন প্রসেসটা আমরা পড়ছি, এই সোশ্যালাইজেশন প্রসেসে টিচারের যে ভূমিকা, এই ভূমিকাটাকেও আমার মনে হয় উল্লেখ করা দরকার আছে। রোল অফ আ টিচার, কেন রোল অফ আ টিচার? কারণ আমরা কারা, আমরা হচ্ছে আপকামিং টিচার্স বা বর্তমানে টিচার, বা আমরা বাবা মা যেই হই না কেন, আমাদেরকে যদি এই জিনিসটা বুঝতে না পারি, তাহলে আমাদের স্টুডেন্টদেরকে পড়াতে অসুবিধা হবে। কেন অসুবিধা হবে না? আমরা কোথায় কাজ করি? আমরা বিদ্যালয়ে কাজ করি, সমাজের ক্ষুদ্র সংস্করণে আমরা কাজ করি। এই যে সমাজের ক্ষুদ্র সংস্করণ, তাহলে ক্লাসরুমের মধ্যে তো একটা ছোট্ট সামাজিক পরিবেশ রাখতে হবে, একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট রাখতে হবে। সেই গণতান্ত্রিক এনভায়রনমেন্টে যদি আমি ভীষণ কঠিন হই, আমার পার্সোনালিটি যদি অদম্য হয়, আমি যদি নিষ্ঠুর প্রকৃতির হই, তাহলে আমার কাছে যে বাচ্চাগুলো পড়বে, সেই বাচ্চাগুলোর কি হবে না, বাচ্চাগুলো ভয় পাবে, তাদের শিখন আটকে যাবে, তারা নিজেদেরকে প্রকাশ করতে পারবে না, তাদের সামাজিকীকরণ সঠিকভাবে হবে না। আমার ক্লাসে আমি গেলাম আর গিয়ে পিন ড্রপ সাইলেন্স করে দিলাম, একটা বাচ্চা নড়াচড়া পর্যন্ত করতে পারবে না, ঢোক গিলতে গেলেও আমার কাছে পারমিশন নিতে হবে, তাহলে সেখানে কি একটা শিশু সঠিকভাবে তার মানে মানসিক বৃদ্ধি বা তার সামাজিক বৃদ্ধিটা হবে? কখনোই হবে না। তাহলে একটা টিচারকে কেমন হতে হবে? সেলফ কন্ট্রোলড হতে হবে। সেলফ কন্ট্রোল মানে কি? সেলফ কন্ট্রোল মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী। আত্মনিয়ন্ত্রণকারী মানে কি? সে নিয়ন্ত্রণ করবে, একটি টিচার তার ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করবে। কিরকম নিয়ন্ত্রণ? সে রাগ প্রকাশ করবে না, সে মুখে সবসময় হাসি রাখবে, সে একটি শিশু ভুল করলে তাকে বকাঝকা শাস্তি দেবে না, ভুল করলে ভুলের কারণটাকে খুঁজে বার করবে। একটি শিশু যদি ক্লাসে ফেল করে কোনো একটা এক্সামে, তাহলে টিচারটাকে বুঝতে হবে এখানে আমার ফল্ট আছে নাকি ওই বাচ্চাটার ফল্ট আছে, ওখানে আমাকে নিজেকে আগে শোধরাতে হবে, নাকি ওই বাচ্চাটাকে গিয়ে আমি মারধর করবো বা তাকে প্যারেন্টসদেরকে ডাকবো, মানে গার্জেন কল করবো, তাকে আমি ভৎসনা করবো ক্লাসের মাঝখানে। এগুলো কিন্তু করা যাবে না, এরকম স্ট্রিক্ট বিহেভিয়ার হলে হবে না। আত্মনিয়ন্ত্রণকারী হতে হবে, তাকে কেয়ারিং হতে হবে, তাকে লাভিং হতে হবে, তাকে এনকারেজিং হতে হবে, এনকারেজিং। ফেসিলিটেটরের ভূমিকা পালন করতে হবে, ফেলিসিটেটরের ভূমিকা পালন করতে হবে। কেন না, সে যদি এনকারেজিং হয়, কেয়ারিং হয়, লাভিং হয়, তবেই তো গিয়ে একটা বাচ্চা কি করবে, তার মধ্যে যে সুপ্ত যে কোয়ালিটিস গুলো আছে সেগুলো বিকশিত হবে, তার মধ্যে আত্মবিশ্বাস দাঁড়াবে। যখন একটি শিশু নিজে একটা কোনো এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করবে, নিজে একটা প্রজেক্ট মেথডের মাধ্যমে একটা কাজ করবে, একটা জিনিসকে শিখবে বন্ধু বান্ধবদের সাথে, তখন তার মধ্যে ওই নলেজটা সারা জীবন থেকে যাবে। না কি আমি বোর্ডে গিয়ে লিখিয়ে দিলাম আর বাচ্চাগুলো শুধু খাতার মধ্যে টুকে নিয়ে নোটবন্দি করে নিয়ে বাড়ি চলে গেল আর মুখস্থ করে নিয়ে এলো, সেটা একটা টিচারের ভূমিকা উচিত, সেটা কখনোই নয়। এছাড়া যদি একটি টিচার কি হয়, ভীষণ লো পার্সোনালিটি হয়, একটা খুব স্ট্রং, একটা খুব লো, আর আমি বলেছি মাঝামাঝি থাকার কথা। লো পার্সোনালিটি হলেও কি সমস্যা হবে না, সে যদি লো পার্সোনালিটি হয়, তাহলে একটা শিশুর মধ্যেও কিন্তু ভয় কাজ করবে।
একটি শিশুর মধ্যে কিন্তু জানার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। সে যদি তার টিচারের কাছে গিয়ে তার উত্তর না পায়, শিক্ষণে আলটিমেটলি শিশু পিছিয়ে পড়বে। তাহলে টিচার কেমন হওয়া দরকার? সোশ্যালাইজেশন প্রসেসে আত্মনিয়ন্ত্রণকারী। নিজের প্রক্ষোভকে যদি টিচার কন্ট্রোল করতে পারে, তাহলে তাকে যারা আদর্শ বলে মনে করবে যে সমস্ত স্টুডেন্টরা, তাদের মধ্যেও কিন্তু সেই জিনিসটা আসবে। এটা আনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি কি আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে চিলড্রেনদের যে ডেভেলপমেন্ট, চাইল্ডের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা সামাজিকীকরণের মাধ্যম দিয়ে কিভাবে হয়, বা কতটা সামাজিকীকরণ হলে একটা শিশুর কিছু চেঞ্জেস আসে। কিরকম বিষয়টা না, সামাজিকীকরণ যখন একটা শিশুর মধ্যে সম্পূর্ণ সঠিকভাবে হবে, তখন তার মধ্যে যে জিনিসটা দাঁড়াবে, সে তার ইমোশনসের উপর কন্ট্রোল আনতে শিখবে। ইমোশনস কন্ট্রোল হবে, অর্থাৎ তার প্রাক্ষবিক বিকাশটা হবে। বিকাশের দিকে আমরা যখন আলোচনা করেছি, বলেছি যে বিকাশ একে অপরের সাথে রিলেটেড। একটা থেমে গেলে আর একটা যে খুব ভালোভাবে চলবে তা কিন্তু না, আর বিকাশ এমনিতেও কখনো থামবে না, কমা বাড়া করতে থাকে। তাহলে আমাদের সামাজিক বিকাশের উপরে কিন্তু প্রাক্ষবিক বিকাশটাও নির্ভর করে যাচ্ছে। তাদের ইমোশনস, তারা সমাজের বিভিন্ন ক্রাইসিসে তারা সঠিকভাবে রিয়্যাক্ট করতে শিখবে। সমাজের বিভিন্ন ভালো লাগার বিষয়ে তারা সংবেদনশীল হয়ে উঠবে। এই যে তাদের প্রক্ষোভটা আসবে, কিন্তু লোককে দেখাবে না। একটি শিশু যখন ছোট থাকে, তারা যদি বায়না করে কোথাও মেলা দেখতে গিয়ে বা কোনো বাজারে গিয়ে তার একটা খেলনা পছন্দ হয়েছে, বাবা মা তাকে কিনে দেয়নি, অনেক দাম জিনিসটার, তখন সে কি করবে? রাস্তায় গড়াগড়ি খাবে, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করবে। সে কিন্তু তখন ভাবে না যে আমাকে সবাই দেখছে, আমাকে সবাই খারাপ ভাবছে। তার কাছে সেই মুহূর্তে তার গোল হচ্ছে আমার এই খেলনাটি চাই, আমার এই গাড়িটি চাই। কিন্তু যখন সে বড় হয়, সামাজিকীকরণ তার মধ্যে ঘটে, সমাজের সাথে যখন সে ইন্টারঅ্যাক্ট করে, তার ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হয়, তখন কিন্তু সে কোনো জিনিসের জন্য ওইভাবে জেদ করে না। বা জেদ যদি করেও, তার যদি মনেও হয় এই খেলাটি আমার দরকার বা এই জিনিসটা আমার হলে ভালো হতো, সে কিন্তু এই রাস্তায় গড়াগড়ি খায় না, সবার মাঝখানে চিৎকার করে একটা অপরিস্থিতির সৃষ্টি করে না। এটা কি? এটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, তাদের মধ্যে প্রক্ষোভ বৃদ্ধি হয়েছে, তবেই তো এটা সম্ভব হয়েছে, নাহলে তো এটা সম্ভব হতো না। তাহলে বিকাশের এক একটা জিনিস কিন্তু আর একটা জিনিসের উপরে ডিপেন্ডেড, এক একটা ধারা আর একটা ধারার উপরে ডিপেন্ডেড। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অ্যাকচুয়ালি সামাজিকীকরণ খুব সহজ একটা প্রক্রিয়া, কিন্তু স্টেপগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। কারণ প্রশ্ন যদি এখান থেকে আসে, তাহলে কিন্তু আমাদেরকে উত্তর করতে পারার ক্ষমতাটা রাখতে হবে। তো এর পাশাপাশি রোল অফ এ টিচার গেল। এরপর হচ্ছে এরিক এরিকসনের যে তত্ত্ব, যে তত্ত্বটি খুব ফেমাস তত্ত্ব এবং খুব ইম্পর্টেন্ট, সেই তত্ত্বটি কি? সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মনোসামাজিক বিকাশ। সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এরিকসন, সাইকো সোশ্যাল থিওরি, মনোসামাজিক তত্ত্ব। কে বলেছেন এটি? প্রবক্তা হচ্ছে এরিক এরিকসন। এরিক এরিকসন ছিলেন একজন জার্মান আমেরিকান সাইকোলজিস্ট। ইনি অ্যাকচুয়ালি ফ্রয়েডের যে সাইকো অ্যানালিটিক্স যে থিওরি, মনোসমীক্ষণ যে তত্ত্ব, এই তত্ত্বকে উনি কিন্তু অনেকটাই সমর্থন করতেন, কারণ উনি ওনারই শিষ্য ছিলেন, ফ্রয়েডের শিষ্য ছিলেন। কিন্তু উনি একটা জিনিসকে গুরুত্ব দেননি, সেটা হলো লিবিডোকে। লিবিডো কি না, এই যে সেক্সুয়াল ডিজায়ার থেকে ডিরাইভ করা যে ফ্রয়েডের তত্ত্ব, সমস্ত কিছুর পেছনে আছে সেক্সুয়াল ডিজায়ার, এই জিনিসটাকে কিন্তু এরিকসন গুরুত্ব দেননি। উনি তার সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টের থিওরিতে যে ফ্যাক্টরগুলোকে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো শরীর, অহং এবং সমাজ। এই তিনটে ফ্যাক্টরকে উনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ শিশু নিজে তার শারীরিক যে সমস্ত চাহিদা এবং তার সাথে সাথে সমাজের ভূমিকাকে কিন্তু উনি গুরুত্ব দিয়েছেন। এবং এই গুরুত্ব দেওয়ার মাধ্যম দিয়ে উনি একটা জিনিস তৈরি করেছেন, সেটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস বা মনোসামাজিক দ্বন্দ্ব। এই মনোসামাজিক দ্বন্দ্ব কি? খুব খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। এই দ্বন্দ্বটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি সাইকোসোশ্যাল ক্রাইসিস। সাইকো সোশ্যাল ক্রাইসিস কখন তৈরি হয়? যখন সমাজের সাথে একটি শিশু ইন্টারঅ্যাক্ট করে। মানুষ যখন সমাজের সাথে, বা ব্যক্তি এবং সমাজ যখন ইন্টারঅ্যাক্ট করে একে অপরের সাথে, তখন এই দ্বন্দ্বটি তৈরি হয়। এবার এই দ্বন্দ্বর জন্য কি হচ্ছে? একটি শিশু অভিযোজন করছে, অভিযোজন করে কি হচ্ছে? শিশুর সামাজিক বিকাশ হচ্ছে। অর্থাৎ সে যখন বড় হচ্ছে, সবসময় তো তার কাছে একটা চ্যালেঞ্জ আসছে। একটি শিশু প্রথমে তার মাকে চিনতো না, মাকে চিনতে শিখলো, মায়ের পর বাবা, বাবার পর ইমিডিয়েট ফ্যামিলি চিনতে শিখলো। হঠাৎ করে একদিন একটা বাইরের লোক চলে এলো, বাইরের লোকটাকে দেখে সে ভয় খেলো।
তারপরে একদিন দুদিন গেল, সেই লোকটা দিনের পর দিন আসতে থাকলো, তাকে কোলে তুলতে থাকলো, তাকে লজেন্স দিতে থাকলো। এর ফলে কি হলো না, তার মধ্যে একটা আত্মতৃপ্তি এলো এবং সে চিনতে শিখলো যে হ্যাঁ এটা আমার আর একটা কাকু, কি এটা আমার একটা দিদি, এই জিনিসটা সে চিনতে শিখলো। এই যে চিনতে শিখলো, এটা কি হলো, ব্যক্তির সাথে সমাজ তো ইন্টারাক্ট করলো, কারণ যে ব্যক্তিটা এসেছিল সে তো সমাজেরই একটা অংশ। এবার সে পরিবারের বাইরে গেল, বাইরে দু চারটে লোককে দেখতে শিখলো, সে কুকুর চিনতে শিখলো, বাঘ চিনতে শিখলো, বিড়াল চিনতে শিখলো। এই যে এক একটা জিনিসকে প্রথম থেকে সে ভাবছে এটা কি, এই প্রাণীটাকে কি বলে, কেউ একজন পাশ থেকে বলে এটাকে যেন কুকুর বলে, কেউ একটা পাখি এটা টিয়া পাখি, ওটা কাকাতুয়া, এটা শালিক, এটা চড়ুই পাখি। এই যে সে চিনতে শিখছে, এক একটা সিচুয়েশন তার সামনে আসছে, সে তো সেই দ্বন্দ্বের মুখে পড়ছে, তাকে চিনতে পারছে না। তারপর সে চেনার চেষ্টা করছে, তখন সে অভিযোজন করছে। সে কিন্তু একবার চিনে গেলে দ্বিতীয়বার সেই জিনিসটাকে ভুলছে না। অভিযোজনের মাধ্যমে তার কি হচ্ছে, সামাজিক বিকাশ হচ্ছে, সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। এবার এই যে সবসময় একে অপরের সাথে ইন্টারাকশন হচ্ছে, আর সবসময় যে একে অপরের সাথে ইন্টারাকশনের ফলে যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে সেটা মিটে যাচ্ছে, এর উপরে বেশ করে কিন্তু এরিক এরিকসন 8খানা স্তর তত্ত্বে দিয়েছেন। এই 8খানা স্তর খুব ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা জায়গায় এক একটা করে দ্বন্দ্বকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এক একটা দ্বন্দ্ব এক একটা বয়সে আসবে, সেই দ্বন্দ্বটা সে যদি মিটিয়ে ফেলতে পারে তাহলে পজিটিভ রেজাল্ট হবে, যদি দ্বন্দ্বটা না মেটাতে পারে তাহলে তার কাছে নেগেটিভ রেজাল্ট হবে। তাহলে প্রথম দ্বন্দ্ব কি, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। মিসট্রাস্ট অর্থাৎ আস্থা বনাম অনাস্থা। এই টার্মগুলো কিন্তু আমরা প্রত্যেকে পরিচিত, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট বা আস্থা ভার্সেস অনাস্থাতে কি, এই জিনিসটা হচ্ছে পজিটিভ, এই জিনিসটা হচ্ছে নেগেটিভ, থাকি না? আমি এখানটা আরেকবার হাইলাইট করে দিই, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। দ্বন্দ্ব তৈরি হলো। কখন দ্বন্দ্বটা তৈরি হয়, যখন একটি শিশুর জন্ম থেকে 2 বছর পর্যন্ত বয়স হয়, তখন এই শিশুর মধ্যে এই দ্বন্দ্বটি আসে। এই সময়টাকে কি বলা হয়, এই সময়টাকে ইনফ্যান্সি বলা হয়, শৈশব। শৈশবে একটি শিশুর চাহিদা কি থাকে, শৈশবে একটি শিশুর চাহিদা থাকে লাভ, কেয়ার। লাভ, কেয়ার, তার মধ্যে সিকিউরিটি বা তার যে খিদে পাচ্ছে, তেষ্টা পাচ্ছে, সেটাকে এসে পূরণ করছে। সে যখন দেখতে পাবে সে কাঁদছে, কাঁদার পর তাকে তার বাড়ির লোক কাঁদার সাথে সাথে ছুটে চলে এসে তাকে কোলে তুলে নিচ্ছে, তখন তার মধ্যে ট্রাস্ট বিল্ড হবে। আর 0 to 2 years এর বয়সে ইনফ্যান্সিতে যদি একটি শিশুকে লাভ দেওয়া হয়, কেয়ার দেওয়া হয়, অ্যাফেকশন দেওয়া হয়, তাহলে তার মধ্যে একটা ভার্চু ডেভেলপ হবে। ভার্চু কি সেই ভার্চু, সেটা হচ্ছে হোপ, হোপ ফর লাইফ। সে আশাবাদী হবে, জীবনের প্রতি পজিটিভ হবে। আর যদি তা না হয় তাহলে তার মধ্যে মিসট্রাস্ট তৈরি হবে। যদি পজিটিভ হয় তাহলে সে আগামী যে সামাজিকীকরণের রাস্তা, সেই রাস্তায় সে সঠিকভাবে হাঁটতে পারবে। আর যদি তা না হয় তাহলে আগামী যে সামাজিকীকরণের রাস্তাটা আছে সেখানে কিন্তু সে সঠিকভাবে হাঁটতে পারবে না। এর পরবর্তী কি পর্যায়ে, সেটা হলো অটোনমি। 2 হচ্ছে অটোনমি ভার্সেস শেম। অটোনমিটা কি, স্বাধীনতা, ভার্সেস লজ্জা। 2 থেকে 3 বছর, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখানে কি হচ্ছে, দ্বিতীয় দ্বন্দ্ব কি তৈরি হচ্ছে না, অটোনমি ভার্সেস শেমের দ্বন্দ্ব। এখানে কনফ্লিক্ট হচ্ছে স্বাধীনতা এবং লজ্জার মধ্যে। স্বাধীনতাটা কিসের, এই 2 থেকে 3 বছরের মধ্যে একটি শিশুর টয়লেট ট্রেনিং হয়, টয়লেট ট্রেনিং। কেন এই টয়লেট ট্রেনিংটা ইম্পর্টেন্ট, এই সময় শিশুদেরকে শেখাতে হবে যে পটি পেলে বলতে হবে বাবা, বাথরুম যেতে গেলে বলতে হবে বাবা, খিদে পেলে বলতে হবে বাবা, প্যান্টে পটি করে ফেললে হবে না, বা আমাকে আগে থেকে জানাতে হবে, মায়ের কাছে ছুটে যেতে হবে, বাইরে থাকলে বাড়িতে আসতে হবে। এই যে ট্রেনিং গুলো, সেগুলো তাকে কখন দেওয়া হয়, টয়লেট ট্রেনিংটা এই 2 থেকে 3 বছর শিশুদের মধ্যে কিন্তু দেওয়া হয়। যদি একটি শিশু, অনেকের তার আগে চলে আসে, অনেকের তার পরে আসে, হতে পারে, ডাজন্ট ম্যাটার। ঘুমের মধ্যে অনেক বাচ্চাই থাকে যে 4 বছর 5 বছর বয়সেও কিন্তু বিছানাতে ইউরিন করে ফেলে, এটা কিন্তু লজ্জার বিষয় নয়। কিন্তু যদি একটি শিশু তা করে, জেনারেলি বাবা মারা তাকে কিন্তু লজ্জায় ফেলে। কিরকম, সবার সামনে বলে দেয়া বা তাকে অপমান করা, তাকে ভৎসনা করা। সেই শিশুটি কিন্তু ইচ্ছাকৃতভাবে করছে না, কিন্তু তার সাথে সেই ব্যবহারটা করা হয়, ফলে তার মধ্যে লজ্জা তৈরি হবে। আর লজ্জা তৈরি হলে তার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, মানে কি, তার মধ্যে সেলফ কনফিডেন্স আসবে না, সে স্বাধীন হতে পারবে না, সে কোনোদিন নিজেকে স্বাধীন অনুভব করতে পারবে না। আর যদি তা না হয়, যদি তাকে সঠিক সময় ট্রেনিং দেওয়া হয় এবং সঠিক সময় বাচ্চাটি রিয়্যাক্ট করে, তাহলে তার মধ্যে স্বাধীন চেতা একটা মনোভাব আসবে। তখন তার মধ্যে একটা ভার্চু ডেভেলপ হয়, ভার্চু কোয়ালিটি আসবে। মোট কথা সেটা হচ্ছে উইল,
অর্থাৎ জীবনের প্রতি তার উইলিংনেসটা বাড়বে, তার ইচ্ছা শক্তিটা বাড়বে। আর ইচ্ছা শক্তি যদি বাড়ে তাহলে তার মধ্যে স্বাধীনচেতা যে মনোভাবটা আসবে, এর মধ্যে দিয়ে আগামী যে সামাজিকীকরণের পর্যায়, সেই পর্যায়ে সে খুব ভালোভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবে। কি সেই পর্যায়? আগেরটা গেল ইনফ্যান্সি, এটা হচ্ছে আর্লি চাইল্ডহুডের ব্যাপার। সেটা কি? ইনিশিয়েটিভ ভার্সেস ইনফিরিয়রিটি বা গিল্টও বলা যেতে পারে। অর্থাৎ উদ্যম ভার্সেস অপরাধ বোধ। এটা কিরকম জিনিস? আবার খুব সহজ, একটু বুঝে নিলেই হলো। এর বয়সটা হচ্ছে 3 to 5 ইয়ার্স, অর্থাৎ যেটাকে আমরা বলি আর্লি চাইল্ডহুডও বলা হয় এটাকে। ওই যে আমরা বিকাশের স্তরে পড়েছিলাম আর্লি চাইল্ডহুড 3 to 5 ইয়ার্স, তার মধ্যেই যে দ্বন্দ্বটা তৈরি হয় তার মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আছে ইনিশিয়েটিভ, যদি সে নেয় তাহলে কি হবে, আর যদি সে গিল্টে ভোগে তাহলে, সরি এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, ভেরি সরি। তো ইনিশিয়েটিভ কি? উদ্যম। এই সময় তারা প্রি স্কুল এজে আছে, তারা এই সময় কি আছে না বন্ধু বান্ধব পাতাতে শিখেছে। এই সময় দাঁড়িয়ে যদি তাদেরকে ইনিশিয়েটিভ কোনো কিছু তারা নেয়, যেরকম আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি ছোট ভাই বোনেরা, তাদের কোনো খেলনা কিনে দিলে তারা প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা পুর্জা পুর্জা একদম খুলে ফেলা, প্রত্যেকটা পার্টসকে খুলে দেখা কোনটার কি কাজ, তারপর সেটাকে অ্যাসেম্বল করার চেষ্টা করা। পারুক বা না পারুক, তারা যে চেষ্টাটা করে না একটা জিনিসকে বোঝার, একটা অ্যারেঞ্জমেন্টকে বোঝার, তখন যদি বাবা মা হিসাবে আমরা তাদেরকে আটকে দিই, গাড়িটাকে কিনে দেওয়ার পর সেই গাড়িটাকে তুলে লক করে দিয়ে শোকেসের মধ্যে, তাহলে কিন্তু তার মধ্যে সেই নলেজটা কোনোদিন আর আসবে না, কোনোদিন সে বিল্ড করার সুযোগ আর পাবে না। কিন্তু ওটাই যদি একটি শিশু তো একটি গাড়ি কিনে আনার পর, মাটি কাটার গাড়ি কিনে আনার পর, যদি তার প্রত্যেকটা পূজা একটি শিশু খুলছে, আবার সেটাকে অ্যাসেম্বল করছে, তাকে চালাচ্ছে, সেটাকে এনজয় করছে, তাহলে তার মধ্যে একটা উদ্যম এলো, একটা ইনিশিয়েটিভ এলো। আর এই ইনিশিয়েটিভটা আসার ফলে কি হবে, তাদের একটা ভার্চু ডেভেলপ হবে। সেই ভার্চুটা কি? পারপাস। পারপাস মানে জীবনের পারপাস খুঁজে পাবে, আমি কি করছি, আমি কেন করছি, আমার এটা ভালো লাগছে, এই যে বিষয়গুলো তাদেরকে দিয়ে কোনো কাজ করানো খুব সহজ হবে। যে হ্যাঁ বাবা তুই এটা করে দে, তুই এটা এনে দে, তুই ওটা বলে দে, তাদেরকে যে দায়িত্বটা দিচ্ছি তারা উদ্যমের সাথে সেই দায়িত্বটাকে পূরণ করবে। আর এই দায়িত্বটাকে পূরণ করার ফলে তাদের মধ্যে একটা পারপাসফুল বিহেভিয়ার তৈরি হবে। আর যদি তার না হয়, সবেতে যদি আমি তাকে গিয়ে আটকে দিই, না এটা করিস না, না এটা ভাঙিস না, না ওখানে যাস না, সবেতে না 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 যদি করা হয়, তাহলে তাদের মধ্যে সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিস তৈরি হবে। আর এর ফলে কি হবে, তাদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, এই আমি এটা করে ফেললাম, এই আমি এটা ভেঙে ফেললাম, ও তাই তো, তাদের একটা লসের অনুভব হবে। কিন্তু তা অনুভব হতে দেওয়া কিন্তু উচিত নয় বাবা মা হিসাবে বা টিচার হিসাবে। এর পরবর্তী 4 নম্বর স্টেজ হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। এটা আবার কি জিনিস? ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। ইন্ডাস্ট্রিকে জোর করে বাংলা করার কোনো দরকার নেই। এটার বয়সটা আমি বলে দিই, বয়সকালটা হচ্ছে 6 to বা অলমোস্ট 5 to 12 ইয়ার্স, অর্থাৎ এটাকে আমরা চাইল্ডহুড বলতে পারি। এই সময়টা একটা শিশু কি করে, বিদ্যালয়ে যেতে শুরু করে, স্কুল এজ, এই সময়টাকে বলা হয় স্কুল এজ। আগেরটা ছিল কি, আগের সময়টাকে বলা হতো প্লে এজ, আর এটাকে বলা হচ্ছে স্কুল এজ। এই সময় দেখুন 5 থেকে 12 বছর মানে একটি শিশু ক্লাস 1 থেকে পড়াশোনা শুরু করবে, তাহলে সে কি এলো, একটা ফর্মাল সেটআপে এলো। ফর্মাল সেটআপে যখন এলো তখন শিশুর মধ্যে ইন্ডাস্ট্রি মানে কি, ধরে নিন এডুকেশন সিস্টেম বা তার বিদ্যালয়টাকে একটা ধরে নিন ইন্ডাস্ট্রির মতো। সেখানে তো বিভিন্ন রকম দায় দায়িত্বের ব্যাপার থাকে, বাচ্চাদেরকে তো অনেক কিছু দায় দায়িত্ব দেওয়া হয়। এই আজকে তুই বোর্ডটা পরিষ্কার করবি, আজকে তুই বেঞ্চের অ্যারেঞ্জমেন্ট গুলোকে লক্ষ্য করবি, আজকে তোকে মনিটর করা হলো ক্লাসের, আজকের ক্লাসে যেন কেউ কোনো চিৎকার চেঁচামেচি না করে, বা আমি বেরিয়ে যাওয়ার পর যেন তোমরা প্রত্যেকে সঠিক বিহেভ করো, তার জন্য আজকে আমি রামকে মনিটর করে রেখে দিলাম। এই যে একটা রামকে দায়িত্ব দেওয়া হলো, তখন তার মধ্যে কি আসবে, তার মধ্যে একটা কনফিডেন্স আসবে, তার মধ্যে কি জিনিস আসবে, তার মধ্যে একটা পারপাসফুল বিহেভিয়ার আসবে। আর তা যদি আসে তাহলে তাদের মধ্যে একটা ভার্চু তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে ফিডালিটি। ফিডালিটি মানে কি? ফিডালিটিকে বাংলায় বলা হয় নিষ্ঠা। অর্থাৎ তাকে যে দায়িত্বটা দেওয়া হলো, যে ক্লাসের মনিটর করা হলো, আমাদের সাথেও নিশ্চয়ই এই জিনিসটা হয়েছে, এই মনিটর হওয়ার পর একটা কাজের প্রতি তাদের নিষ্ঠা বাড়বে,
তাদের দায়িত্ব বাড়বে। সে স্কুলের সম্পত্তিকে নিজের বলে মনে করবে, তার প্রতি তারা দায়িত্ববান হবে। স্কুলের সম্পত্তিকে ধ্বংস করার বা নষ্ট করার চিন্তা ভাবনা তারা করবে না। যদি একটা শিশুকে দায়িত্ব দেওয়া হয়, এই মিড ডে মিলের যখন আমরা সকলে বেরোবো ক্লাস থেকে, তখন সবাই যাতে লাইন দিয়ে একের পর এক বেরোয়, তো আর দায়িত্ব হচ্ছে আজকে শ্যামের। আজকে যখন সবাই বেসিনে গিয়ে হাত ধোবে, কেউ যেন জল নষ্ট না করে, তার জন্য আজকে মনিটর করা হলো সীতাকে। এই যে এক একজনকে একটা দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্বগুলো পালন করার মাধ্যম দিয়ে তারা নিষ্ঠা শিখবে, দায়িত্ব নিতে শিখবে। আর যদি তা না করতে দেওয়া হয়, তাদের মধ্যে ইনফিরিয়রিটি আসবে। দেখা গেল একজন টিচার, সে বুঝতে পারছে না, সে হয়তো নোয়িংলি বা আননোয়িংলি যে ক্লাসে হয়তো ফার্স্ট হয় তার উপরে সব দায়িত্ব দিয়েছে। আর যে বাচ্চাটা ক্লাসে ফার্স্ট হয় না, লেখাপড়া একটু পিছিয়ে থাকে, পিছনের বেঞ্চে বসে, সেই বাচ্চাটাকে কোনোদিন মনিটর করা হয়নি, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে তার মধ্যে কি আসবে? ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিস কাজ করবে। আর তা যদি করে, তাহলে স্কুলের প্রতি যত্নবান হবে না, সে পড়াশোনার উন্নতি স্যার হবে না কোনোদিন। স্কুলের প্রতি তার ভীতি বরঞ্চ কাজ করবে। তাকে যদি ভৎসনা করা হয়, তাহলে তার মধ্যে কি আসবে না, স্কুল আসবো না, এই মেন্টালিটিটা কাজ করবে। এই দ্বন্দ্বটা তার মধ্যে তৈরি হবে। এই দ্বন্দ্বটা হতে হতে যদি একটি টিচার পজিটিভ ইম্প্যাক্ট চায়, তাহলে তাকে কি করতে হবে? দায়িত্ব দিতে হবে। আর যদি সে নেগেটিভ হয়ে যায়, তাহলে আমাদের টিচার হয়ে বুঝতে হবে যে ওই শিশুটার সমস্যাটা কি, কারণটা কোথায়, খুঁজে বার করতে হবে। টিচিং এ প্রবলেম, রেমেডিয়াল টিচিং দাও। অন্য কোনো সমস্যা, তাকে তার গার্জেনের সাথে কথা বলো। কিন্তু হ্যাঁ, ইন আ গুড ওয়ে, স্টুডেন্টটার সাথে ফ্রেন্ডের মতো, ফিলোসফারের মতো, গাইডের মতো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এই কনফ্লিক্ট থেকে, এই পজিটিভ আর নেগেটিভের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট থেকে কিন্তু উদ্ধার হওয়ার ক্ষমতা একটা শিশু রাখে। এবং 5 থেকে 12 বছরের শিশুদের মধ্যে এই কনফ্লিক্ট তৈরি হয়। তাই অ্যাজ এ টিচার আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। বা যে সমস্ত টাস্কগুলো আমরা দেব, সেখানে বুঝতে হবে যে প্রত্যেকটা স্টুডেন্টের যেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ইনভলভমেন্ট সেখানে থাকে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। এরপর হচ্ছে 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আত্মপরিচয়, বাংলায় যদি বলি, বনাম আত্মপরিচয় বিভ্রান্তি। অনেক বড় বড় বাংলা, তাও আমি লিখছি। আত্মপরিচয় বিভ্রান্তি, এর সময়ের কালটা কত? এর সময়কালটা আপনারা আশা করি গেস করতে পারছেন। ওটা যদি লেটার চাইল্ডহুড হয়ে থাকে, তাহলে এটা হবে অ্যাডোলেসেন্স পিরিয়ড, অর্থাৎ 13 to 18 বা 12 to 18 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে বা শিশুদের মধ্যে বা স্টুডেন্টসদের মধ্যে আইডেন্টিটি এবং আইডেন্টিটি ক্রাইসিস, এই দুটো জিনিসই হতে থাকে। আমরা আগেই কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসটা পড়েছি, কোথায়? বিকাশে, এবং কোথায় পড়েছি? অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্য হিসাবে পড়েছি। কারণ অ্যাডোলেসেন্সের বিশাল বড় একটা দিক হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। এই সময় শিশুরা আত্মপরিচয়কে খুঁজতে থাকে, তারা জীবনের পারপাসটাকে খুঁজতে থাকে, তাদের ভালো লাগাগুলোকে আবিষ্কার করতে থাকে, তাদের রোল মডেলকে তারা অনুসরণ করার চেষ্টা করে থাকে। যদি সঠিক রোল মডেল হয়, সঠিকভাবে সে সেটাকে পালন করতে পারে, তাহলে তাদের মধ্যে কি আসবে? নিজেদেরকে চেনার যে প্রক্রিয়া, সেটা সম্পন্ন হবে। নিজেদেরকে তারা সম্পূর্ণ চিনতে শিখবে। আর তা যদি না হয়, তাহলে তারা কিন্তু নিজেদেরকে চিনতে পারবে না। আর এই নিজেদেরকে যদি না চিনতে পারে এই বয়সে এসে, তাহলে কিন্তু সারা জীবন তারা লো সেলফ কনফিডেন্সে ভুগতে থাকবে। আর যদি তা হয়ে যায়, তখন তাদের মধ্যে ভার্চু কি আসবে? যদি তারা পজিটিভ ভাবে ইম্প্যাক্ট পায়, তাহলে এই সময় তাদের মধ্যে ভার্চু কি কাজ করতে থাকবে না, তারা জীবনে পারপাসফুল হবে, তাদের মধ্যে উইল আসবে, তাদের মধ্যে হোপ, উইল, পারপাস সমস্ত কিছু ফুল হলে তারা আইডেন্টিটিটা খুঁজে পাবে। আইডেন্টিটিটা তারা খুঁজে পাবে, নিজেদেরকে তারা চিনতে শিখবে। তা যদি না খুঁজে পায়, তাহলে সারা জীবন লো সেলফ কনফিডেন্সে তারা ভুগতে থাকবে। কেন? এটা একটা অ্যাডোলেসেন্সেরই পার্ট। আমরা আগেই বারবারও বলছি, অ্যাডোলেসেন্সে যা যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে যে দ্বন্দ্বে এরিকসন উপনীত হয়েছেন, সেটি হলো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এটাকে দূর করতে গেলে অ্যাজ এ টিচার, গণতান্ত্রিক পরিবেশে তাদেরকে আমাদের বুঝতে হবে যে কার কোন দিকে ইন্টারেস্ট, বা তাদের এই মুহূর্তে তারা দাঁড়িয়ে আছে একটা অ্যাংশিয়াস পিরিয়ডে, তাদেরকে আমাদের হাসির ছলে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে কেয়ার করে বুঝতে হবে, নাকি তাকে ভৎসনা করে, তাকে বকাবকি করে আমরা এটা বোঝার চেষ্টা করবো। সেটা কিন্তু কখনোই না। এবার বয়সটা দেখুন 13 to 18। এবার যারা ধরুন 9, 10-এরও বা 11, 12-এরও এক্সাম দেবেন, তাদের বয়সও, তাদের বাচ্চাদের বয়সও কিন্তু 13 থেকে 18-র মধ্যেই হবে। তাই মোস্টলি প্রশ্ন কিন্তু এই সমস্ত ভাগগুলো থেকে আসে, এই প্রথমের 5টা ভাগ থেকে। কিন্তু তাই বলে কি আমরা 8টা ভাগ পড়বো না? আমরা অবশ্যই পড়বো। অল্পের মধ্যে একদম মিটিয়ে দেবো এই 8টা ভাগকে। কি সেই 8টা ভাগের মধ্যে 3টে ভাগ যেটা এখনো বাকি আছে। প্রথম হচ্ছে আমরা 6 নাম্বার ভাগে যাচ্ছি, কি? ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। বাংলা করলে অন্তরঙ্গতা বনাম একাকিত্ব।
বয়সটা কত 18 থেকে 35 বছর। এই 18 থেকে 35 বছরের যে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, এই টাইম পিরিয়ডটাকে যদি খেয়াল করি তাহলে এই সময় একটা শিশুর মধ্যে কি আসে, ক্যারিয়ারের চিন্তা ভাবনা আসে, আপার স্টাডিজ করে এবং তারপর কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে যায়। এই সময় যদি তার ভালো একটা কেরিয়ার হয়, ভালো ফ্যামিলি হয়, তাহলে তাদের মধ্যে একটা ইন্টিমেট ভালোবাসা থাকবে, অন্তরঙ্গতা থাকবে পরিবারের মধ্যে, সে সিকিওর ফিল করবে। আর যদি তার না হয় তাহলে তার মধ্যে আইসোলেশন আসবে, সে ফ্যামিলি থেকে আলাদা নিজেকে অনুভব করতে থাকবে। এরপর কি জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। জেনারেটিভিটি মানে কি, প্রোডাক্টিভ কিছু করা। যদি একটি মানুষ তার কেরিয়ারে প্রোডাক্টিভ কিছু করে, সকলের মঙ্গল চিন্তা করে, নিজে একাকিত্ব ফিল না করে, অর্থাৎ আগের যে সোশ্যালাইজেশন প্রসেসগুলো যদি তার লাইফে সঠিকভাবে হয়ে থাকে তাহলে তাদের মধ্যে জেনারেটিভিটি আসবে। আর যদি তার না হয় তাহলে তাদের মধ্যে স্ট্যাগনেশন আসবে, তারা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। আর স্থির জলে কোনোদিন, আমরা জানি সমুদ্রের জল কখনো স্থির হয় না, তাই সমুদ্রের জলে ব্যাকটেরিয়া হয় না। কিন্তু যদি একটা ড্রেনের জল এক জায়গায় স্থির হয়ে যায় তাহলে সেখানে বিভিন্ন রকম মশা মাছি পোকা বিভিন্ন ডিম পেড়ে চলে যায়, জিনিসটাকে নষ্ট করে দেয়। স্থির জল নষ্ট তাড়াতাড়ি হয়। আমরা জানি ফাঁকা মস্তিষ্কের মধ্যে শয়তানের কারখানা তৈরি হয়। এগুলো কেন বলা হয়? স্ট্যাগনেশনটা কারোর জন্যই ভালো নয়, এটা নেগেটিভ, এটা সম্পূর্ণ নেগেটিভ, সম্পূর্ণ নেগেটিভ একটা টার্ম। আর পজিটিভ কি, জেনারেটিভিটি। এইখানে কনফ্লিক্ট কি, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, এটা পজিটিভ এটা নেগেটিভ, এর মধ্যে কনফ্লিক্ট হয়ে সব পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ যদি থাকে তাহলে নেগেটিভ ফল হবে। আর এরপর 8 নম্বর কি, ইন্টিগ্রিটি। মানে ধরে নিন একটি, এখানে বয়স সীমাটা হচ্ছে 65+, মানে একটি মানুষ যখন রিটায়ার করে, যদি তার জব প্রোফাইল ভালো হয়ে থাকে, যদি সে ভালো টাকা রোজগার করে থাকে, তার যদি ফ্যামিলি ভালো হয়ে থাকে, তার সাথে থাকে, তাহলে তাদের মধ্যে একটা ইন্টিগ্রিটি আসবে, তাদের মধ্যে একটা সিকিওর ফিল হবে। আর যদি তা না হয়, তাকে যদি শেষ বয়সে গিয়েও বা জীবনের বার্ধক্যের জায়গাতে পৌঁছেও যদি তাকে রুটি কাপড়া মাগানোর জন্য স্ট্রাগল করতে হয়, আজ কি খাবো কাল কি খাবো নিয়ে যদি ভাবনা চিন্তা করতে হয়, শরীর খারাপ হলে ডাক্তার দেখানোর পয়সা না থাকে, তাহলে তার কাছে কি হবে, সে ডিসপেয়ার হবে, অর্থাৎ সে নিজেকে কম মনে করবে। সে কি ভাববে, অপরাধ বোধে ভুগবে। কেন অপরাধ বোধে ভুগবে? ভাববে যে আমি এই জীবনে এই সুযোগটা পেয়েছিলাম, এটা আমি কাজে লাগাতে পারিনি, জীবনে আমি এটা যদি পেতাম আমি এই করতে পারতাম, আমার বাবা মা যদি একটু বড় লোক হতো, আমাকে যদি বেশি লেখাপড়া শেখাতো, তাহলে আমি আজকে ভালো জায়গায় থাকতাম। এই যে একটা হীনমন্যতায় ভোগা সবসময়, এটা কোথা থেকে আসে? এই 65 বছর বয়সে একটি ব্যক্তি কেন এই দ্বন্দ্বে ভুগছে, কেন এই পজিটিভ নেগেটিভে ভুগছে? কারণ সেখানেও তো সোশ্যালাইজেশন হচ্ছে, সেখানেও তো কন্টিনিউয়াসলি এক একটা মানে ভিন্ন ভিন্ন পরিস্থিতির সামনাসামনি এসে হচ্ছে। আর তখন তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে পজিটিভ আর নেগেটিভের। যদি পজিটিভ রেজাল্ট বেরোয় তাহলে ইন্টিগ্রিটি আসবে, যদি নেগেটিভ হয় তাহলে তার মধ্যে ডেসপেয়ার আসবে। এই গেল এরিক এরিকসনের সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টের থিওরি। এটা সোশ্যাল ডেভেলপমেন্টের একটা পার্ট, তাই আজকে পড়ানো হলো। তো আজকে যদি আমার এই সেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কিছু প্রয়োজনীয় ব্যক্তি যদি কারো থেকে থাকে, প্রয়োজন আছে এই ভিডিও, তার সাথে অবশ্যই শেয়ার করবেন। অনেক থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে আমাকে সাহায্য করুন, আমার হার্ডওয়ার্ক আপনাদের জন্য সবসময় আছে। তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্টে আমাকে জানাবেন যে আজকে সেশন কেমন লাগলো। এনি কনস্ট্রাকটিভ ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম ইন মাই কমেন্টস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।